আমি অরিত্রকে দিয়ে শুরু করবো আজকে। অরিত্র, যে জায়গা থেকে আন্দোলন শুরু হয়েছিল, আমি প্রথমেই বলি যে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ছিল না, এটা জন আন্দোলন, গণ আন্দোলন হয়ে গিয়েছিল। কারণ জুনিয়র চিকিৎসকদের রাস্তায় নামার আগে থেকে মানুষ রাস্তায় নামা শুরু করে দিয়েছিলেন। তাদের কোথাও দেওয়ালে এমনভাবে পিঠ থেকে গেছিল, তাদের কাছে আর সামনের দিকে হাঁটা ছাড়া কোনো অপশন ছিল না। এবং সেখানে কোনো দল নয়, রং নয়, কোনো ঝান্ডা নয়, সব কিছু ভুলে মানুষ রাস্তায় নামতে শুরু করেছিলেন। তারপর যখন তারা দেখলেন যে জুনিয়র চিকিৎসকেরাও, এই তরুণ তুর্কি ছোটো ছোটো বাচ্চাগুলো রোদে জলে ভিজে তারা আন্দোলন করছেন, মানুষ নিজেদের এজেন্ডা, নিজেদের মিছিল, নিজেদের কর্মসূচি বন্ধ করে তাদের পাশে এসে দাঁড়ালেন এবং দুহাত ভরে ভালোবাসা, সাপোর্ট সব কিছু উজাড় করে দিলেন। সেই জায়গা থেকে কোথাও কি মনে হচ্ছে এই আন্দোলনের উদ্দেশ্য কোথাও যেন দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, মানুষের আস্থা থাকছে না? আমি গতকালের ছবি দেখলাম, আজকের ছবি দেখলাম, সেখানে আসা একাধিক মানুষ বলছেন যে আমরা হতাশ। এমনকি আন্দোলনকারীদের মধ্যেও যে যারা 30 জনের কমিটির মধ্যে নেই, তারাও বাইরে বলছেন এবং বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া লিখছেন যে এটা তো আমরা চাইছি না। বেশ কিছু জায়গাতে ছত্রে ছত্রে কন্ট্রাডিকশন, অর্থাৎ বিরুদ্ধাচরণ রয়েছে। এক তো হচ্ছে গোটা স্বাস্থ্য দপ্তর যেখানে দুর্নীতির ঘুঘুর বাসা, সেখানে তারা সমস্ত দাবি রেখেছেন, শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগটা নয়, এবং এখনো পর্যন্ত তার উপরে ভরসা করে যাচ্ছেন, বিশ্বাস করে যাচ্ছেন। তাছাড়াও বাকি যে নতুন নতুন দাবি দেওয়াগুলো রয়েছে, কোথাও মনে হচ্ছে অরিত্র অভয়টা যেন কোথাও গৌণ হয়ে যাচ্ছে। নির্বাচন, কলেজ নির্বাচন, সেগুলো যেন মুখ্য হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। দেখুন, এই আজকে যে দ্বিধাবিভক্ত হওয়া নিয়ে আলোচনাটা হচ্ছে, এটা কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা নয়, এটা রাজনৈতিকভাবে পরিকল্পিত। এবং আমার কাছে গ্রাউন্ড থেকে লেটেস্ট যা ইনপুট ছিল সেটা হচ্ছে ইয়ং ডাক্তারদের নামে তাদের ডেলিগেশনের মধ্যে এরকম কিছু মুখকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা জুনিয়র ডাক্তারদের মধ্যে ইউনিটিটাকে ভাঙবার জন্য একটা প্রো গভর্নমেন্ট এজেন্ডা নিয়ে রয়েছে। এবং সেই কারণেই বিভিন্ন রকম যে জিবি মিটিংগুলি চিকিৎসকদের মধ্যে হচ্ছে, সেখানে কমন কোর এজেন্ডা থেকে ডিফেক্টেড হয়ে গিয়ে কিছু গভর্নমেন্টের দিকে টিল্টেড হয়ে কিছু ইস্যু নিয়ে অ্যারাইজ হচ্ছে এবং সেখানে ডাক্তারদের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হচ্ছে। এবং এই যে বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকরা এখানে এক জায়গায় রয়েছেন, ওখানে এরকম অনেক চিকিৎসক রয়েছেন যারা কিন্তু ইচ্ছা করে চাইছেন যে ডাক্তারদের মধ্যে ইউনিটিটা ভেঙে যাক। এবং এটা আরও স্পষ্ট হয়ে যায় কোথায়, যখন এই লাস্ট মিটিংয়ের ঠিক আগের মিটিংটা আপনি দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে যখন যাওয়া হবে কি হবে না এই নিয়ে এত পর্যালোচনা হচ্ছে, তখন অনারেবল চিফ মিনিস্টার একটা ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট দেন। সেটা হচ্ছে যে যারা আসতে চাইছো না ঠিক আছে, কিন্তু যারা আসতে চাও তারা চাইলে আসতে পারো, বাকিরা না এলেও চলবে। তার মানে এই ইনপুটটা তার কাছেও ছিল যে ছাত্রদের মধ্যে একটা ইউনিটিতে পার্থক্য তৈরি হয়েছে। কিছু মানুষ চাইছে আসুক, কিছু মানুষ চাইছে আসবো না। তার মানে লাইভ টেলিকাস্ট হবে কি হবে না, ডকুমেন্টেশন হবে কি হবে না, এই নিয়ে একটা কন্ট্রাডিকশন ছাত্রদের মধ্যে ক্রিয়েট করবার যে চেষ্টা, এটা রাজনৈতিকভাবে পরিকল্পিত, এটা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা নয়। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই ধরনের মিটিংগুলোতে আমি আপনাদের টিভিতে বারবার যখন দেখছিলাম বাড়িতে বসে, আমার প্রথম প্রশ্নটাই হয়েছিল যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রমাণ লোপাট নিয়ে, আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই খুন ইত্যাদি নিয়ে। মুখ হিসেবে দাঁড়িয়ে আছেন মাননীয় আইপিএস রাজীব কুমার, যিনি নিজেই চিটফান্ড মামলায় প্রমাণ লোপাটের জন্য তার নামে সিবিআই এফিডেভিট জমা করেছে। তাহলে যার সাথে আমি মিটিং করতে যাচ্ছি আইপিএস রাজীব কুমারের সামনে, সেই ব্যক্তি নিজেই অভিযুক্ত হয়ে বসে আছেন প্রমাণ লোপাটের জন্য, অথচ তিনিই আজকে ন্যায় এবং নীতির প্রতিবিম্ব হয়ে ছাত্রদের সাথে মিটিং করতে বসছেন যে কিভাবে একটা সজ্জন একটা প্রশাসনিক সিস্টেম তৈরি করা যায়। এবং থার্ড পয়েন্টটা হচ্ছে যে দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন সরকার একটা কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছে যে মিনিটস অফ দ্য মিটিং তোমরা সই করে এসেছো, সেখানে কেন আসুন। খুব স্বাভাবিক নিয়মে একজন আইপিএস বা আইএএস বা এদের সাথে মিটিং করবার জন্যে ছাত্রদের যে রাজনৈতিক বা পলিটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার ছিল সেটা তাদের ছিল না। এবং প্রত্যেকটা পেশার একটা নির্দিষ্ট ভোকাবুলারি রয়েছে। ফর এক্সাম্পল, একটা ডেন্টিস্টের কাছে গেলে সে হয়তো আপনাকে বলবে আপনার এটা রুট ক্যানেলের দরকার নেই, ক্যাভিটিতে অ্যারেস্ট হয়ে গেছে। এইখানে অ্যারেস্টের শব্দের মানে আর সিবিআই ওসিকে অ্যারেস্ট করেছেন সেই অ্যারেস্টের শব্দের মানে এক নয়। প্রত্যেকটা জায়গার শব্দের একটা কনটেক্সট ভিত্তিতে তার মানেটা বদলে যায়। সেখানে চিকিৎসকরা খানিকটা ব্যাকফুটে চলে এসেছিলেন। তার কারণ হচ্ছে একজন আইপিএস বা আইএএস যে ভোকাবুলারিতে তাদেরকে বুঝিয়েছেন, সেই বোঝানোর সাথে চিকিৎসকরা যে সঠিক কম্প্রিহেন্ড করেছেন মানেটা, তার কোনো মিল নেই। এখন বোঝা যাচ্ছে সেটা যখন চিকিৎসকরা বলছেন যে কিন্তু অরিত্র ট্রান্সফারের মানে তো ট্রান্সফারই বদলি, তাই না? এটা তো সহজ ইংরেজি। একটা ইম্পর্টেন্ট একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, আজকে এই যে সন্দীপ ঘোষের চিকিৎসক আর তিনি নন, লাইসেন্স ক্যান্সেল ইত্যাদি ইত্যাদি, 14/6/2024 একটি অর্ডার কপি আমার কাছে রয়েছে, আপনারা অনলাইনে পেয়ে যাবেন।
এই শিয়ালদা কোর্টে একটা মামলা হয়েছিল, একটা পিআই জনস্বার্থ মামলা। সেই জনস্বার্থ মামলা করা হয়েছিল এই আরজি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এবং বলা হয়েছিল 3-4টে সেখানে ইস্যু অ্যারাইজ করেছিল। এই টেন্ডার, স্কিল ল্যাবের থেকে ঘাপলা, সেখান থেকে বেশি টাকা নিয়ে মেশিনারি কেনা, ওখানে কিছু বেহিসাবি ফুড স্টল দেওয়া, এরকম বেশ কয়েকটা দুর্নীতি পয়েন্ট আউট করে একটা জনস্বার্থ মামলা হয়েছিল। এবং আশ্চর্যজনকভাবে সেই মামলাটা কিন্তু কোনো সিবিআই টিবিআই নয়, স্টেটের পুলিশ সেটা তদন্ত করেছিল, এবং সেই পুলিশের নাম আজকে এই যে টালা থানার যিনি ওসি অ্যারেস্টেড হয়েছেন সেই ব্যক্তি। এবং তার নেতৃত্বে এসআই একটা তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল যে জনস্বার্থ মামলায় সন্দীপ ঘোষের নামে যে যে অভিযোগ এসেছে সেগুলো সমস্ত কটা মিথ্যে, এরকম কোনো ইরেগুলারিটি পাওয়া যায়নি। মাথায় রাখবেন এই সমস্ত ঘটনাটা, এই মামলাটা হচ্ছে ধর্ষণের বহু আগে। তার মানে দীর্ঘদিন ধরে হাইকোর্ট, লোয়ার কোর্টে একের পর এক সন্দীপ ঘোষের সম্পর্কে মামলা হয়েছে। স্টেট পুলিশ, যে পুলিশ তখন রিপোর্ট জমা দিয়েছিলেন যে না কোনো ইরেগুলারিটি পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে আজকে স্টেট এসে বলছে না সন্দীপ ঘোষ সব থেকে খারাপ লোক। তার মানেটা হচ্ছে যে এখন সরকারের দেওয়ালে পিঠ থেকে গেছে, তাদের আর বলবার কিছু নেই, সেই জন্য এখন আমার তো এই জায়গাতে বাবু, আমি যেটা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম সেটা তার পাশাপাশি সেটাও রয়েছে, তদন্তের মধ্যে চলছে, এবং আমরা আশাবাদী নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ তথ্য নথি যেগুলো ইচ্ছাকৃতভাবে ডিলিট করা হয়েছে সেগুলো ক্রমশ প্রকাশ্যে আসছে। এবং যতই আন্দোলনে যাই ভূমিকা নিক না কেন, আমার মনে হয় মানুষ দিকভ্রষ্ট হচ্ছে না, মানুষ কিন্তু ফোকাসড। দেখুন, প্রথম বলি, গত 17 তারিখে সুপ্রিম কোর্টে যে আমরা যে আলোচনাটা দেখেছি, হোল ইন্ডিয়া দেখেছে, তার মধ্যে আমরা যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি, সত্য জিনিসটা উদ্ঘাটন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি, তার জন্য কিন্তু আমরা লার্নেড অ্যাডভোকেট ইন্দিরা জয় সিং এবং লার্নেড অ্যাডভোকেট করুণা নন্দীর কাছে উই আর গ্রেটফুল। কেন? উনি আজকে নেকেট করে দিয়েছে। প্রথম বলি আপনাকে, আপনারা যে সিসিটিভিটা বলেছেন, সেখানে সিসিটিভি টোটাল রয়েছে গিয়ে 26টি মেডিকেল কলেজ আর 19টি সরকারি, টোটাল 45 মেডিকেল কলেজে আজকে নিয়োগ করতে হবে। যেটা বলেছে 415টি সিসিটিভির মধ্যে রয়েছে টোটাল 36টা। আজকে কিন্তু ওটা এস্টাবলিশড হয়েছে। আজকে জানতে চেয়েছে চিফ জাস্টিসের কাছে, চিফ জাস্টিস জানতে চাইছে 36টা কেন। কিন্তু ম্যাডাম আপনাকে একটু বলি, এই যে সিসিটিভি যাই লাগাক, অপারেটিংটা কে করবে? আপনি বর্ধমানে যখন যাচ্ছেন, গিয়ে যে ওখানে বলছে যে ওখানে ওই অভিক দে ওখানে গিয়ে বললো যে ওখানে কিছুই হয়নি, সেই জায়গাটা গ্যাপ করে দিল। আজকে 27 মিনিটে বলছে যে উইদাউট এনি ইন্টারাপশন। আপনি দেখবেন নতুন আইনে রয়েছে, নতুন আইনে ভারতীয় নাগরিক সুরক্ষায় রয়েছে, রেপ এবং মার্ডার কেসে যখন প্লেস অফ অকারেন্সে যাবে উইদাউট এনি ইন্টারিপ্টার, মানে ওই ভিডিওটা টোটালি যখন স্টার্ট করবে ফিনিশিং পর্যন্ত, আজকে কিন্তু ওটা কন্টিনিউ করতে হবে। 27 মিনিট কেন? এই যে আপনি লিফটের কথা বলছেন, দেখুন ভাইটাল জায়গাগুলো কিন্তু সব জায়গায় গ্যাপ হয়ে যাচ্ছে। কেন, কি কারণে? এটা হচ্ছে গিয়ে আজকে যারা তদন্তকারী সংস্থা, খুব ভাইটাল কথা আপনি আজকে বলেছেন, অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল, তালতলা পুলিশ স্টেশন সন্দীপ ঘোষের সিডিআর টাওয়ার লোকেশন, এই যে আজকে থানাতে দেখুন কিভাবে আজকে সমস্ত চলে আসছে, যে থানাতে যখন এফআইআর করে ওই যে 3টি ছেলে ওখানে ঢুকেছে, আপনি দেখবেন 3টি ছেলে তারা কারা, এগুলো তো হচ্ছে কি আজকে বেরোচ্ছে আগামী দিনে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। এই যে আজকে জুনিয়র চিকিৎসকরা তারা যে আজকে যে ডিমান্ডটা করেছে ম্যাডাম, সেটা কি ডিমান্ডটা করেছে? জাস্টিস। কিসের জাস্টিস? এখন পর্যন্ত যাদের অ্যারেস্ট করেছে তাদের কিন্তু দুজন যে অ্যারেস্ট হয়ে, যাই হোক, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, যারা মার্ডার করেছে, যারা চক্রান্ত করেছে, তারা অ্যারেস্ট হলো কোথায়? আজকে চিফ জাস্টিস যে কথাটা বলেছে যে আপনারা 7 দিনের আজকে ট্রেনিং দিয়ে সিভিক ভলেন্টিয়ার লাগিয়ে দিচ্ছেন, তাহলে কেন আজকে কনস্টেবল আজকে ট্রেনিং দিয়ে ওখানে থাকবে না এবং লাগাতে হবে? আজকে আমি তো ভাবতে পারছি না যে এত বড় একটা ক্রাইম, তাহলে আপনারা ওনার যেটা বলছেন এটা আপনি শুনে রাখুন, বলছে তাহলে এই অবস্থার মধ্যে যদি আজকে ভলেন্টিয়ারদের যদি আজকে সিভিক পুলিশ লাগান, তাহলে এই 18 থেকে 23 বছরের এই যে চিকিৎসকরা কি করে আজকে ডিউটি করবে? কারণ যারা মার্ডার করেছে, চক্রান্ত করেছে, তারা তো ঘুরে বেড়াচ্ছে, তারা তো আদৌ অ্যারেস্ট হলো না। তাহলে যে কোনো মুহূর্তে তাদের তো আজকে ওখানে আনটোয়ার্ড ইনসিডেন্ট হতে পারে, আবার ফার্দার রেপ হতে পারে, আবার মার্ডার হতে পারে। অতএব এই জায়গাটা মেইন। আমি আপনাদের বলছি, আন্দোলন কি হচ্ছে না হচ্ছে ছেড়ে দিন, আপনারা যে আজকে ডেকোরেটার্স নিয়ে যাচ্ছে তার সাথে কি আজকে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেটা দেখার কথা। কিন্তু এখন তো সিবিআই দেখবে না যে লোকাল পুলিশের সাথে এখন সিডিআরের সাথে ডেকোরেটারের সাথে কি আলোচনা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যাই করুন, ওই যেটা আজকে অভ্রবাবু বললেন
যে মানুষের অন্তরে হৃদয় আত্মার কিন্তু আজকে ডাক দিয়েছে যে আজকে এই অন্যায়ের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়াতে হবে। একদম। যত কিছুই আজকে তোমরা করে থাকো, যত কিছুই আজকে তোমার চিন্তা ভাবনা করে থাকো, সত্যি তো ট্রান্সফার চেয়েছে, নিয়ম আছে, আমি ট্রান্সফার করে দিয়েছি, কিন্তু কোথায় করবে সেটা তো তোমরা বলোনি। আমার ক্ষমতা আছে, আমি ট্রান্সফার করে দিয়েছি। অতএব প্রশ্ন হচ্ছে, শেষ করছি একটা কথা বলে, আপনারা আইএমএ যে সন্দীপ ঘোষকে আজকে করেছে, আর ওটা একটা আইওয়াশ কেন বলুন তো? একটা পয়েন্টই আসবে যে ডিউরিং স্টে ইনসাইড অফ দ্য জেল হাজত তুমি ওখানে তো স্কোপই দিলে না, এবং ওর ইচ্ছা ছিল যেতে দিল না। অতএব এই যারা করেছে আইএমএ, আমি বলছি কি হচ্ছে শস্যের মধ্যে ভূত রয়েছে। 100 বার এখানে তো রয়েছে, আইএমের মধ্যে শস্যের মধ্যে ভূত তো রয়েছে। এবং আমার মনে হয় কি সেই 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 দাবিগুলো আমরা আশা করি অন্তত জুনিয়র চিকিৎসকেরা পরবর্তীকালে সেই দাবিগুলোও করবেন, এবং যাতে পুরো দুর্নীতির শিকড় থেকে টান মারা যায় সেই ব্যবস্থা যেন তারা করেন, এইটুকু অন্তত অনুরোধ আমাদের তরফ থেকে রইল।